কথা না বাড়িয়ে প্রথমেই আমরা আলোচনা করব মূল বিষয়ে। আজকে আমরা 18 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করব, অর্থাৎ 18, 19 এবং 20 নম্বরের অঙ্কগুলো, এই তিনটে অঙ্ক আমরা কমপ্লিট করব এই ভিডিওতে। ঠিক আছে, তো আমরা আলোচনা করছি পাটিগণিত কোষে দেখি 2 সরল সুদের অঙ্কগুলো। তো এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, ঠিক আছে, যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওর প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, অথবা আই বাটনে দেওয়া থাকবে, অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যেখানে ইচ্ছে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে নাও। ঠিক আছে, অঙ্কগুলো খাতায় করে নাও। চলো, আজকে 18 দাগে কি বলেছে সেখান থেকে আমরা এই সরল সুদের অঙ্কগুলো কমপ্লিট করব। তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ব, পড়ে বুঝে তারপর অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, একেবারে ধীরে ধীরে, খুব সহজে। চলো, প্রথমে বলে দেওয়া হয়েছে যে কোনো ব্যাংক, কি বলেছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে, তাহলে শতকরা সুদের হার কত, আর কত, 5% সুদের হারে সরল সুদ দেয়। ভালো কথা। ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেন। তাহলে 15,000 টাকা কতদিন থাকে ব্যাংকে, 3 মাস। আর 3 মাস পরে 3,000 টাকা তুলে নেন, তাহলে ব্যাংকে এখন কত টাকা থাকে, 12,000 টাকা থাকবে। টাকা তুলে নেওয়ার আবার 3 মাস পর, তাহলে সেই 12,000 টাকা কতদিন থাকে ব্যাংকে, 3 মাস। 3 মাস পরে আবার তিনি কি করেন, 8,000 টাকা জমা দেন। তাহলে অ্যাটলিস্ট ব্যাংকে কত থাকলো, 12 আর 8-এ 20,000 টাকা ব্যাংকে পড়ে রইলো। তাহলে বাকি ওই বছরের বাকি সময় কত, 3 মাস, 3 মাস, 6 মাস। তাহলে বাকি 6 মাস হচ্ছে 20,000 টাকা ব্যাংকে পড়ে থাকে। এটাই হচ্ছে মেন বিষয়। এবার ওই বছরের শেষে দীপু বাবু সুদে আসলে, অর্থাৎ সুদ এবং আসলে কত টাকা পাবেন তা নির্ণয় করি। ঠিক আছে, আমরা কিভাবে করছি দেখো, একেবারে ধীরে ধীরে ভালো করে করব, তোমরা খাতা কলম বের করে অঙ্কগুলো করতে থাকো। তাহলে আমরা লিখব বার্ষিক শতকরা সুদের হার, বার্ষিক শতকরা সুদের হার, সুদের হার, আর পার্সেন্ট কত দেওয়া আছে, 5%। ঠিক আছে, আচ্ছা, এবার প্রথম ক্ষেত্রে কি বলে দেওয়া ছিল, যে ব্যাংকে তিনি 15,000 টাকা জমা রাখেন। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে 3টা কাহিনী ঘটাই, তাই না, 3 মাস পর পর। তো আমরা লিখব প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমরা কিন্তু পরীক্ষার জন্য তৈরি হচ্ছি, তাই প্রত্যেকটা লাইন ধরে ধরে করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে তিনি কি করেছে দেখা যাক। তিনি P1 ধরবো, অর্থাৎ আসল কত টাকা দিয়েছিলেন, 15,000 টাকা, তাই না, 15,000 টাকা। এই টাকাটা কত দিনের জন্য রেখেছিলেন ব্যাংকে, তাহলে লিখবো সময়, সময় T1 কতদিন, 3 মাস। আচ্ছা, 3 মাসকে আমরা কি লিখতে পারি, 3/12 বছর, কারণ 12 মাসে 1 বছর, তাহলে 3 মাস সমান 1 বছর। তাহলে 3 মাস সমান সমান কত বছর, 3/12, আর এটাকে কাটলে পারে 1/4, তাহলে 1/4 বছর। বুঝতে পারলাম। আচ্ছা, অতএব সুদ কত হবে, অতএব সুদ কত হবে, আর এই সুদটাকে আমরা I1 ধরবো। কি ধরবো, I1, কারণ প্রথম ক্ষেত্রে কাহিনী এটা। তাহলে 3 মাসের সুদ কত হবে আমরা বের করব, P1 ইন্টু T1 ইন্টু R1 ডিভাইডেড বাই 100। এবার এখানে R1 তো বলবো না, আর এর মান তো সব ক্ষেত্রেই সমান, তাই না। আচ্ছা, P1 কত, 15,000, 15,000। আচ্ছা, টি কত, 1/4, আর আর এর মান কত, 5, আর ডিভাইডেড বাই 100। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম, এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য কেটে যায়, তাহলে 15 শূন্য গুণন 1/4 গুণন 5, 4 দিয়ে এটাকে কাটো, 4 দিয়ে কাটলে 4, 4 5 20, 4 7 28, কত হচ্ছে বলো, 2 দিয়ে যদি কাটি আমরা 2, আর 4 দিয়ে তো কাটা যাচ্ছে না একবারে, আমরা 2 দিয়ে কাটার চেষ্টা করি, 2 দিয়ে কাটলে পারে 75, তাই না। আচ্ছা, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 5 5 25-এর 5,
আর 5 7 35, তাহলে 355, 5 7 35, ধরো 5 7 25, 5 7 35, 37, তাই না? 37, তাহলে 5 7 35 আর 2 37, তাহলে 375 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ওপরে 5 দিয়ে গুণ করে নিচে 5 দিয়ে গুণ করো, তাহলে ওপরে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5 5 25, 5 5 25, আর হচ্ছে হলো 5 7 35, 36, 37 7, 37 7, হাতে থাকে 3, 5 3 5 15 15 16 17 18, তাই না? 18। আচ্ছা, আর হচ্ছে হলো নিচে 10, তাহলে 10 হয়ে গেলে এরকম পয়েন্ট হবে এখানে। ঠিক আছে, এত টাকা। আমরা কিন্তু এটাকে ভাগই করলাম, কিন্তু একটু অন্য নিয়মে। আমরা এই যে ভাগটা করলাম এটা কোন নিয়মে করলাম, এটা এই ভিডিও শেষ হওয়ার পর আমরা আলোচনা করব। ঠিক আছে, খুব ধৈর্য সহকারে দেখব, খুব ইম্পর্টেন্ট পার্ট এই ভিডিওটি, খুব সুন্দর করে দেখব, প্রত্যেকটা বিষয় খুঁটে খুঁটে দেখব। ঠিক আছে, চলো দ্বিতীয় ক্ষেত্রে, এটা গেল প্রথম ক্ষেত্রে, প্রথম 3 মাসের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো। দ্বিতীয় ক্ষেত্রে তাহলে 3000 টাকা তুলে নিয়েছে, তাই না? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পি এর মান কত হবে? পি এর মান P2 ইজ ইকুয়াল টু কত ছিল? 15,000 থেকে কত টাকা তুলে নিয়েছে? 3000 টাকা। তাহলে 3000 টাকা তুলে নিয়েছে। তাহলে এখন কত থাকে ব্যাংকে? 15 থেকে 3 বাদ দিলে 12,000 টাকা। আচ্ছা, এবার টি কত? T2, T2 এর মান হচ্ছে 3 মাস। তাহলে 3 মাসকে আমরা কি লিখতে পারি? 3/12 ইজ ইকুয়াল টু 1/4 বছর। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার হচ্ছে সুদ। অতএব সুদ, এবার সুদ হচ্ছে আমরা I2 লিখব। I2 লিখলে এবারে P2 ইন্টু T2 ইন্টু R ডিভাইডেড বাই 100, তাই তো? আচ্ছা, তাহলে পি এর মান কত? P2 12,000 ইন্টু 1/4 ইন্টু আর এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 100। এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে, 3 4 12 30, আর 3 5 15, কত হচ্ছে? 150 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত? 150 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ কত ছিল? প্রথম ক্ষেত্রে সুদ আমরা পেয়ে গেছি এই যে 187.50 টাকা, তাই না? এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে সুদ। আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ কি পেলাম আমরা? 150 টাকা। এটা আমাদের দ্বিতীয় ক্ষেত্রে সুদ। আর লাস্টে কি বলেছে? যে 3 মাস পর তিনি আরো 8,000 টাকা জমা দিলেন। তাহলে ভালো করে বুঝবো যে এই যে 15,000 টাকা প্রথম 3 মাস কিন্তু চলেছে, তাহলে 3 মাসের তো একটা সুদ হবে, তাই না? এটা হচ্ছে সেই সুদ। এবং 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নেন। তাহলে 3,000 টাকা তুলে নিলে এবার 3 মাস পর, তাহলে সেই ক্ষেত্রে 3 মাসে কত টাকা সুদ হয়? 150 টাকা, 12,000 টাকায়। আবার কি বলেছে? টাকা তুলে নেওয়ার 3 মাস পর, আবার এই টাকাটা 3 মাস যাওয়ার পর তিনি আবার 8,000 টাকা জমা দেয়, তাই কি না? তাহলে তিনি 3 মাস কত 2 জায়গায় খেললো, তাহলে বাকি যে 6 মাস সেটা হচ্ছে আরো 8,000 এক্সট্রা। তাহলে তৃতীয় ক্ষেত্রে লিখবো আমরা। আবার 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 কি লিখবো? তৃতীয় ক্ষেত্রে কি লিখবো? তৃতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে এখানে P3 লিখবো। P3 কত? কত ছিল আমাদের হাতে? আমাদের হাতে ছিল 12,000 টাকা, তাই না? ব্যাংকে কত টাকা দেওয়া ছিল? 12,000 টাকা। এই 12,000 টাকার সাথে তিনি আরো 8,000 টাকা জমা দিলেন। তাহলে তার কাছে এখন কত টাকা থাকবে? তাহলে লিখবো 12,000 যোগ 8,000, তাই না? যোগ করলে কত হচ্ছে? 20,000। একক, দশক, শতক, হাজার, অযুত, 20,000 টাকা। এই টাকাটা তার বছর শেষ পর্যন্ত থাকে। আচ্ছা, আই পি গেল। সময় কত? T3। T3 হচ্ছে 1 বছর
মাইনাস এই যে 3 মাস যোগ প্রথমবার, দ্বিতীয়বার 3 মাস, তাহলে কত থাকছে 1 বছর, মানে 1 বছর মাইনাস 6 মাস, মানে কি 6 মাস, তাই তো? এটাকে আমরা লিখবো ভালো করে যে 1 বছর, কি লিখবো 1 বছর, 1 বছর, তাহলে 6 মাস, 6 মাস মানে কি লিখতে পারি 1/2 বছর, হাফ বছর, তাই না? আচ্ছা, তাহলে অতএব সুদ আমরা লিখতে পারি, অতএব সুদ আমরা লিখতে পারি, কি লিখবো অতএব সুদ I3, তাই না? I3 কি হবে P3 ইন্টু T3 ইন্টু R ডিভাইডেড বাই 100, আর P3 কত 20,000 ইন্টু T3 কত 1/2 ইন্টু R কত 5 ডিভাইডেড বাই 100, এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কেটে দাও, আর 2 দিয়ে এটাকে কাটলে আবার 100, আর 5 অক্ষে 5, তাই না? তাহলে 500 টাকা। এইবার ভালো করে প্রশ্নটা পড়ে দেখো যে তিনি বলেছেন ওই বছর শেষে তিনি মোট সুদে আসলে কত পেয়েছে, তাহলে সুদ কত সেটা আগে বের করতে হবে। আমরা পেলাম প্রথম 3 মাসে সুদ এত টাকা, দ্বিতীয় সুদ মাসে এত টাকা, তাহলে তৃতীয় সুদ কত, তৃতীয় সুদ হচ্ছে এই যে 500 টাকা তৃতীয় সুদ, তাহলে টোটাল সুদ কত, তাহলে তার কাছে হিসাব করে দেখা যাবে যে তার টোটাল সুদ, তাই না? তাহলে বছর শেষে দীপু বাবুর মোট সুদ কত হবে লিখবো, অতএব মোট সুদ, অতএব মোট সুদ, মোট সুদ I1 যোগ I2 যোগ I3, এটাকে তুমি যদি যোগ করে দাও তাহলে যোগ করলে দেখো I1 এর মান কত আছে 187, তাই না? 187.50, তাহলে লিখবো 187.50 যোগ দ্বিতীয় সুদ কত, দ্বিতীয় সুদ ছিল 150 টাকা, তাহলে লিখবো 150 যোগ তৃতীয় সুদ কত 500, এটাকে যোগ করো, যোগ করলে হচ্ছে তোমার হচ্ছে 800, কত হচ্ছে 837, 837.50 টাকা। দেখো কি করে হচ্ছে 5 মানে এখানে 20 20 আর হচ্ছে হলো 5 6 7 7 7 7 8 8 837, তাই না? 8 আর 3 30 37, 837.50 টাকা, এত টাকা। আচ্ছা, তাহলে সুদে আসলে তিনি কত টাকা পাবেন, অতএব সুদে আসলে পাবে, সুদে আসলে পাবে কত টাকা, তার কাছে এখন টোটাল ব্যাংকে কত টাকা ছিল, লাস্টে কত টাকা জমা দেওয়া হয়েছে 20,000 টাকা টোটাল, তাই না? তাহলে লাস্টে কত টাকা 20,000 টাকা, তাহলে সেই 20,000 টাকা যোগ এই যে লাস্টে যে টোটাল সুদটা পাবে সেই টাকাটা 837.50, তাহলে এটাকে যোগ করলে আমাদের হচ্ছে 20837.50 টাকা, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? চলো, খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা বুঝে গেলাম। আবার একবার প্রশ্নটা দেখতে পারো, যারা ভিডিওটা বুঝতে পারোনি ভিডিওটা পজ করে আগের পার্টগুলো ভালো করে দেখবে, বুঝতে পারবে, ঠিক আছে? চলো 19 নম্বর প্রশ্নে কি বলা আছে একটু ভালো করে আমরা পড়ব। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে কত টাকা দিয়েছেন ব্যাংক থেকে, কত টাকা ধার নিয়েছেন। দেখো এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,40,000 টাকা তিনি ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর থেকে, কত বছর পর থেকে, 1 বছর পর থেকে তিনি বাড়িটি প্রতি মাসে 5200 মানে 5,200 টাকায় ভাড়া দেন প্রতি মাসে, তাই না? আচ্ছা, ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ওই ব্যাংকের টাকা সুদ সহ, মানে সুদ এবং আসল
সহ শোধ করতে পারবেন হিসাব করি। এই 19 নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিভিআই তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখব? যেহেতু আমাদের সময়টা বলে দেওয়া নেই, তাহলে আমরা লিখব ধরি ব্যাংকের টাকা সুদ সহ টি বছরে শোধ করেন। তাহলে আমরা লিখব ধরি ব্যাংকের টাকা তিনি সুদ সহ টি বছরে শোধ করবেন। এটা আমরা ধরে নিলাম যে টি বছরে তিনি শোধ করবেন। তাহলে টি বছরের জন্য বার্ষিক 12% সুদের হারে কত টাকা সুদ নিয়েছে, মানে কত টাকা নিয়েছে এত টাকা, তার সুদ কত হবে? তাহলে লিখবো আমরা অতএব টি বছরের জন্য কি লিখবো? বার্ষিক 12% সরল সুদের হারে কত টাকা? এই যে 2,40,000 টাকা। তাহলে 240,000 এত টাকার সুদ কি হবে? সুদ। তাহলে সুদকে আমরা কি লিখবো? আই। তাহলে আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। তাহলে পি এর মান কত? 2,40,000, 240,000 ইন্টু টি ইন্টু আর এর মান কত? 12 ডিভাইডেড বাই 100। 1 2 1 2 কেটে গেল। তাহলে কি হচ্ছে? 12 আর 24 গুণ করো। তাহলে আমরা 12 আর 24কে গুণ করব, তাই না? তাহলে 12 আর 24, 24 আর 12, তাহলে 4 দুগুণ 8, 2 দুগুণ 4, আর 4 অক্ষে 4, 2 অক্ষে 2, তাহলে 8 8 2। আচ্ছা, আর হচ্ছে 00, তাহলে হচ্ছে হলো 24-এর পেছনে 00 আছে, তাহলে এখানে 00। তাহলে লিখবো আমরা 288,000 টি এত টাকা, তাই না? আচ্ছা, অতএব সুদ এবং আসল কত হবে? অতএব সুদ যোগ আসল, সুদ কত? এত টাকা। তাহলে সুদ হচ্ছে 288,000 টি যোগ আসল কত? এই যে 2,40,000। তাহলে লিখবো 2,40,000। কি করে করছি ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? 2,40,000 কেন করলাম ভালো করে বুঝবো। প্রশ্নটা আর একবার ভালো করে পড়ার চেষ্টা করব যে রহমত চাচা একটা বাড়ি তৈরি করার জন্য 12% সরল সুদের হারে তিনি এত টাকা ব্যাংক থেকে ধার নেন। ভালো কথা। তাহলে পার্সেন্টটা পেয়ে গেছি আমরা, পি এর মান জানি, তাই না? এবং তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া দেন, কিন্তু সেই বাড়ি ভাড়াটা 1 বছর পর থেকে দেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি প্রতি মাসে এত টাকা ভাড়া দেন। তাহলে ভাড়াটা তো নেবে, তাই না? আচ্ছা, ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়া ব্যাংক থেকে সুদ সহ শোধ করবেন? তো সুদ সহ শোধ করার যে পরিমাণ সেটা কত হবে? আগে সুদটা তো বের করব। ধরেই টি বছরে তার শোধ করতে হবে, তাহলে সময়টা আমার টি বছর। তাহলে টি বছরের জন্য বার্ষিক 12% সুদের হারে এত টাকার সুদ কত হবে? এত টাকা। তাহলে সুদ এবং আসল মিলে কত টাকা হচ্ছে টোটাল? এত টাকা। এই টাকাটা আমাকে কি করতে হবে? এই টাকাটা আমাকে কি করতে হবে? শোধ করতে হবে, তাই না? আর এখান থেকে টি এর মানটা বের করব। কিন্তু কিন্তু এখন এখানে একটা প্রশ্ন আছে। কি বলেছে? এখন তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে যে 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 টাকাটা শোধ করবে সেটা হচ্ছে 1 বছর পর থেকে, মানে ধার নেওয়ার 1 বছর পর থেকে। তাহলে আমাকে কি করতে হবে? টি বছরে শোধ করবে, কিন্তু ধার যে নিয়েছে সেটা ধরো এখান থেকে এই সময় 2000 সাল থেকে 2026 পর্যন্ত মনে করো যে
সময় আছে। এবার এতদিন ধরে তাকে শোধ দিতে হবে, কিন্তু তিনি টাকাটা যে পাবে তারপর থেকে তো শোধ করবে, তাহলে টোটাল টি আর টি থেকে 1 বছর বাদ দেবে, তারপরে তো সেই টাকাটা উঠবে, তাই না? তাহলে আমরা লিখবো কি ভাষায়? আমরা লিখবো যে এখন তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে, লিখবো এখন 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 তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে কয় বছরে? ওই যে বললাম 1 বছর পর থেকে, তাই না? তাহলে T-1 বছরে সুদ সহ ব্যাংকের টাকা শোধ করবেন। তাহলে লিখবো সুদ সহ ব্যাংকের টাকা শোধ করবে, তাই না? শোধ করবে। তাহলে মোট ভাড়া হচ্ছে কত? তিনি, ভালো করে পড়ো এখানে, তিনি কিন্তু প্রতি মাসে 5200 টাকা করে নেবে, তাই না? প্রতি মাসে। তাহলে 12 মাসে কত টাকা নেবে? এবং এই যে বললাম লাইনটা, যে টাকা বাড়ি ভাড়ার টাকা থেকে এত বছর পর সুদ সহ দেবে, তাহলে লিখবো অতএব মোট ভাড়া কত উঠবে? অতএব মোট ভাড়া ইজ ইকুয়াল টু কি হবে? T-1 ইন্টু 12 ইন্টু কত হবে? 5200। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার এইটা হচ্ছে এত টাকা মোট ভাড়া, এই টাকার থেকেই তো তার সুদ আসলে শোধ দেবে। তাহলে আমাদের প্রশ্ন মতে বা শর্ত মতে কি লিখবো? এই যে এই টাকাটার সাথে কি করব? এই টাকাটার সাথে আমাদের এই টাকাটা সমান করে দেব। প্রশ্ন মতে লিখবো এটা ইজ ইকুয়াল টু এটা। বুঝতে পারলাম? তাহলে আমরা কিভাবে করব? অতএব প্রশ্ন মতে কি লিখবো? T-1 ইন্টু 12 ইন্টু 5200, ঠিক আছে? এইটা আমরা কার সাথে সমান করব? ওই যে আগের যে ছিল এই যে সুদ এবং আসল, এইটার সাথে, ঠিক আছে? তাহলে আমরা লিখব কি ছিল? 2880 টি, তাই না? যোগ মানে সুদ এবং আসল 240000 এত, তাই না? আচ্ছা, এবার দেখো 52 এবং 12 যদি আমরা গুণ করি সাইডে, তাহলে 52 এবং 12 যদি আমরা গুণ করি, তাহলে 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 2 অক্ষে 2, 5 অক্ষে 5, তাহলে 4 2 6, আর হচ্ছে 52 দুটো শূন্য, তাহলে 6 2 4 0 0, তাহলে হবে, লিখবো 62400, তাই না? ইন্টু কি হবে? T-1 ইজ ইকুয়াল টু এই যে এটা 28800 টি প্লাস 240000। তাহলে এখান থেকে আমরা কি করব? গুণ করব 62400 টি মাইনাস 62400 ইজ ইকুয়াল টু যা ছিল তাই লিখবো 28800 টি প্লাস 240000। ঠিক আছে? আমরা এবার সরল করব, তাই না? মানটা বের করব, এইটাকে এদিকে নিয়ে আসবো আর এইটাকে এদিকে নিয়ে যাব। তাহলে 62400 টি মাইনাস 28800 টি ইজ ইকুয়াল টু 240000 প্লাস এই যে এটাকে সমান সমান এই পাশে নিয়ে আসবো, তাহলে 62400। এবার দেখো এটার থেকে এটাকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগফল হবে 33, কি হবে?
6 তোমরা একটু বিয়োগ করে নেবে, 3360000 টি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এটা এটা যোগ করলে হবে কত, 302400, ঠিক আছে। অতএব টি ইজ ইকুয়াল টু কি লিখবো, 302400 ডিভাইডেড বাই 33600। এবার দেখো এই দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে এই দুটো শূন্যকে কেটে দাও, এই দুটো শূন্যকে কেটে দাও, দিলে পরে দেখা গো এটাকে 9 দিয়ে কাটা যায়, 6 নং 54, তাই না, 4 5 3 নং 27 28 29 30 31 32 3 3 নং 27 28 29 30, ঠিক আছে। আচ্ছা, তাহলে টি ইজ ইকুয়াল টু কত, টি ইজ ইকুয়াল টু 9 বছর। কত হবে, 9 বছর, এটা আমাদের অ্যান্সার। তাহলে কত বছরে তিনি শোধ করতে পারবে, 9 বছরে শোধ করতে পারবে। বুঝতে পারলাম। যারা এখনো বোঝোনি অবশ্যই ভিডিওটা পজ করে বা আগে আর একটু স্কিপ করে টেনে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। চলো 20 নাম্বার এবং এই ভিডিওর লাস্ট এবং এই চ্যাপ্টারের সবথেকে বড় যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর সবথেকে লাস্ট প্রশ্ন। দেখো এখানে দুই বোনের কথা বলা হয়েছে, যে রথিনবাবু তার দুই মেয়েকে প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রাখেন যাতে প্রত্যেক মেয়ে বয়স যখন 18 হবে, টার্গেট কত, 18, প্রত্যেক মেয়ে কত টাকা করে পাবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,20,000 টাকা করে পাবে। আচ্ছা, ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত, 10%। আচ্ছা, এবার মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে, মানে বড়টার বয়স হচ্ছে 13 এবং ছোটটার বয়স হচ্ছে 8, তাহলে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছেন। তাহলে এটা খুব সহজ অঙ্ক এবং বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তাহলে আমি ধরে নেব, আমি কি ধরে নেব, আমি ধরে নেব যে তিনি, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করবে যে প্রত্যেক মেয়ে এই যে এই টাকাটা পাবে এটা কিন্তু সুদ এবং আসল সহ, এটা কিন্তু সুদ এবং আসল সহ। তাহলে আমরা লিখব কি, আমরা লিখব ধরি বড় মেয়ের জন্য x টাকা এবং ছোট মেয়ের জন্য y টাকা তিনি রাখেন, যেহেতু আমাদের জানা নেই, তাই না। তাহলে আমরা লিখব ধরি, লিখব ধরি ধরি তিনি তিনি বড় মেয়ের জন্য x টাকা, কয় টাকা, x টাকা, এবং ছোট মেয়ের জন্য, এবং ছোট মেয়ের জন্য y টাকা জমা রাখেন, তাই না, জমা রাখেন। তাহলে লিখবো জমা রাখেন। আচ্ছা, ব্যাংকের বার্ষিক সুদের হার কত, তাহলে ব্যাংকের বার্ষিক সুদের হার কিন্তু 10%, তাহলে আমরা সেটা লিখে দেবো r% ইজ ইকুয়াল টু 10%, ঠিক আছে। আচ্ছা, বড় মেয়ের ক্ষেত্রে আমরা লিখব বড় মেয়ের ক্ষেত্রে, অতএব বড় মেয়ের ক্ষেত্রে, বড় মেয়ের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখব যে তার বয়স এখন 13, তাহলে সেটাকেই আমাদের বের করতে হবে। পি এর মান কত ধরেছি আমরা, x টাকা, তাই না, পি এর মান কত ধরেছি, x টাকা। সুদ কত, দেখো আমরা জানি যে সুদে আসলে যেটা হবে সেটা হচ্ছে এত টাকা, আর সুদে আসলের থেকে আমরা যদি আসলটা বের করে বাদ দিয়ে দিই তাহলে আমরা সুদ পাবো। তাহলে আমরা লিখবো অতএব সুদ, অতএব সুদ সমান সমান, সুদ সমান সমান আই, তাই না, আই ইজ ইকুয়াল টু কত, সুদ আসল কত ছিল, 1 2, তারপরে হচ্ছে 0,000 মাইনাস এক্স, এইটা হচ্ছে আমাদের সুদ। এই জায়গাটা কিন্তু তোমাদের ভালো করে নোট ডাউন করতে হবে এবং বুঝতে হবে যে সুদ আসল থেকে আমরা আসলটা বাদ দিলাম, মানে পি বাদ দিলাম, তাই না, এক্স বাদ দেওয়া মানে কি, পি বাদ দেওয়া। আচ্ছা, এরপর আমরা কি করব, সময়, এরপর আমরা কি করব, অতএব সময়, সময়টা খেয়াল করবে, সময়টা খেয়াল করবে, 18 বছর হতে হবে, তার বর্তমান বয়স হচ্ছে 13, তাহলে তার সময়টা কত, বড় মেয়ের ক্ষেত্রে সময় হচ্ছে, বড় মেয়ের ক্ষেত্রে সময় কত, 13
14, 15, 16, 17, 18, 5 বছর। কত বছর? 5 বছর। বুঝতে পারলাম, 5 বছর। আচ্ছা, এবার শর্ত মতে আই এর মানটা আমাদের বের করতে হবে, মানে সূত্রটা আমাদের ফেলতে হবে। আমরা সূত্র ফেলবো, অতএব আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। তাহলে আই এর মান কত? আই এর মান হচ্ছে এই যে 12,00,00 মাইনাস এক্স, এটা হচ্ছে আই এর মান। আর পি এর মান কত? এক্স। টির মান কত? 5। আর এর মান কত? 10। আর নিচে কত? 100। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটাকে কাটাকাটি করব। এই শূন্য কাটা, 5 দিয়ে 10কে কাটলে 2। আচ্ছা, এবার এই 2 দিয়ে, নিচে 2 আছে, 2 দিয়ে এটাকে যদি গুণ করি, তাহলে আমাদের লাইনটা কি দাঁড়াবে? আমাদের লাইনটা দাঁড়াবে এরকম, 12 দুগুণ 24, তাহলে হবে 24,00,00 মাইনাস 2x, তাই না? 2x ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে অতএব এই 2xটা যদি এদিকে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, 24,00,00 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2x। কত হবে? 3x। আমরা ঘুরিয়ে লিখবো, 3x ইজ ইকুয়াল টু 24,00,00। অতএব x ইজ ইকুয়াল টু 24,00,00 ডিভাইডেড বাই 3। 3 24, কত হবে? 8,00,00, তাই না? ভালো করে বুঝবো, 8,00,00। আচ্ছা, এত টাকা কি বড় মেয়েকে দেবে, অতএব এক্স ইজ ইকুয়াল টু 8,00,00, একক, দশক, শতক, হাজার, অযুত, তাই না? 80,000 টাকা কিন্তু বড় মেয়ের জন্য। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি ছিল? বড় মেয়ের আসল, তাই না? এক্স ইজ ইকুয়াল টু কি ধরেছিলাম? এই যে বড় মেয়ের জন্য এত টাকা রেখেছে, তাহলে বড় মেয়ের জন্য কত টাকা রেখেছে? এত টাকা। আচ্ছা, এবার ছোট মেয়ের ক্ষেত্রে আমরা বের করব। ছোট মেয়ের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখব যে তার বয়স কিন্তু ছিল 8 বছর। কত বছর? 8 বছর। তার বয়স কত ছিল? 8 বছর। তাহলে আমরা কিভাবে করব? দেখো, সেম ভাবে ছোট মেয়ের জন্য আসলটা কত? ছোট মেয়ের জন্য আসল, ছোট মেয়ের জন্য আসল মানে পি, আমরা কি ধরেছি? ওয়াই ধরেছি। আচ্ছা, সময়টা কত? সময়টা হচ্ছে, সময় মানে টি হচ্ছে, এই যে 18 বছর হতে হবে, কিন্তু বর্তমান বয়স 8 বছর, তাহলে তার এখনো সময় লাগবে হচ্ছে 10 বছর। কয় বছর? 10 বছর। আচ্ছা, সুদের হার তো আর পার্সেন্ট, তো 10% দেওয়াই আছে, 10%, তাই না? কত পার্সেন্ট? 10%। 10% দেওয়াই আছে। আচ্ছা, এক্ষেত্রে সুদ কত? অতএব সুদ সুদ সমান সমান, ওই যে সুদ আসল ছিল দুজনে একই পাবে, সুদ আসল কত হবে? সুদ আসল হচ্ছে মাইনাস ওয়াই, তাই না? একক, দশক, শতক, হাজার, লক্ষ, 1,20,000 থেকে ওয়াই টাকাটা বাদ যাবে, এটা হচ্ছে সুদ পেলাম এত টাকা। তাহলে আমাদের সূত্র অনুযায়ী এর আগের অঙ্কের মতোই, যে অতএব 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 আমরা কি লিখব? অতএব আই ইজ ইকুয়াল টু পি টি আর ডিভাইডেড বাই 100। তাহলে আই এর মান কত? এই যে 12,00,00 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু পি এর মান কত? ওয়াই ইন্টু টির মান কত? 10 বছর। আর এর মান কত? 10। নিচে 100। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে যাচ্ছে, তাই কি না? তাহলে থাকবে কি? এদিকে শুধু ওয়াই। তাহলে অতএব মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই, এই ওয়াইটা যদি এই দিকে চলে যায় তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে অতএব বা মানে 2,00,00 ইজ ইকুয়াল টু 2y। বুঝতে পারলাম, এটাকে একবারে করে দিলাম। আচ্ছা, আমি করে দিচ্ছি, জায়গা আছে, করে দিচ্ছি। তাহলে ওয়াই ওয়াই যোগ হয়ে যাবে। তাহলে অতএব আমার পরের লাইন কি লিখবো? যে অতএব 2y ইজ ইকুয়াল টু 12,00,00
অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 12 0 0 0 0 ডিভাইডেড বাই 2 6 দুগুণ 12 তাহলে 1 2 3 4 1 2 4 তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এত টাকা একক দশক শতক হাজার অযুত 60,000 টাকা, তাই না? ওয়াই ইজ ইকুয়াল টু কত? 60,000 টাকা। এইটা হচ্ছে ছোট মেয়েকে দেবে, ভালো করে এবার বুঝবো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত ছিল? 8,000 টাকা মানে 80,000 টাকা, আর ছোট মেয়েকে ওয়াই টাকা মানে 60,000 টাকা, একক দশক শতক হাজার অযুত 60,000 টাকা। তাহলে আমরা উত্তর লিখবো তিনি ব্যাংকে বড় মেয়ের জন্য তিনি অতএব তিনি ব্যাংকে বড় মেয়ের জন্য কত টাকা? 8,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 6,000 টাকা জমা রাখেন। এটাই আমাদের অ্যান্সার। আর এখানেই আমাদের আজকের ক্লাস কমপ্লিট। ঠিক আছে, আমরা এর পরের শর্ট কোশ্চেনগুলো এবং সমস্ত প্রশ্নগুলো কমপ্লিট করব এর পরের পার্টগুলোতে। ঠিক আছে, তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে। ঠিক আছে।